নমস্কার। সকলকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে সকলের আশীর্বাদ সঙ্গে নিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাস্তব বিশ্লেষণে মহাভারত। আগের দিন আমরা দেখেছিলাম যে হস্তিনাপুরের রাজকুমাররা যখন খেলা করছিল সেখানে এক ব্রাহ্মণ এসে হাজির হয়েছিলেন, একটি বিশেষ কারুকার্য দেখিয়েছিলেন এবং পরবর্তীতে আমরা জেনেছিলাম যে তিনি হচ্ছেন ঋষি ভরদ্বাজের পুত্র দ্রোণাচার্য। তার আরও একটি সম্পর্ক আছে, তিনি কুলগুরু কৃপাচার্যের ভগ্নিপতি, কৃপাচার্যের যে বোন কৃপি তার স্বামী দ্রোণাচার্য। কুলগুরু কৃপাচার্যের সঙ্গে এই দ্রোণাচার্যের একটি তত্ত্বগত তফাৎ আছে, যে তফাৎটা আমরা একটু বলি। কুলগুরু কৃপাচার্য ছিলেন, আগে বলেছি, মহর্ষি গৌতমের পৌত্র। গৌতমের পুত্র শরদ্দান, তার পুত্র হচ্ছে কৃপাচার্য, এবং তিনি ছিলেন মহর্ষি গৌতমের শিষ্য। তিনি পৌত্র কৃপাচার্যকে শিখিয়েছিলেন ত্রয়ী, বার্তা, আন্বেষিকী ও দণ্ডনীতি। অসুরগুরু শুক্রাচার্যও ছিলেন এই মহর্ষি গৌতমের শিষ্য। তাই শুক্রাচার্যের রাজনীতির সঙ্গে কুলগুরু কৃপাচার্যের রাজনীতি অনেকটা মিল আছে। মহর্ষি গৌতম শিখিয়েছিলেন যে জগতে যে 4 ধরনের বিদ্যা আছে, ত্রয়ী, বার্তা, আন্বেষিকী, দণ্ডনীতি, এর মধ্যে একটি মাত্র নীতি হচ্ছে নীতি, তা হচ্ছে দণ্ডনীতি। বার্তা বা জ্ঞান বা যুক্তি সব কিছু দণ্ডনীতির মধ্যে এসে বিলীন হয়ে যায়। আমাদের মহাভারতে আন্বেষিকীকে জাতিগত ধারণা হিসেবে বিবেচনা না করে একটি পদ্ধতি হিসেবে বিবেচনা করেছে, যে পদ্ধতি রাজনীতিতে ব্যবহৃত হয়, যে পদ্ধতি কোনো একটি বিশেষ জায়গায় সীমাবদ্ধ নয়। কেউ কেউ আন্বেষিকীকে একটি জটিল বিদ্যা ও ছল হিসেবে দেখেছেন, তবে ব্যুৎপত্তিগত অর্থে আন্বেষিকী হল সেই তদন্তমূলক শাস্ত্র যেখানে হেতু বা কারণই হচ্ছে মূল অস্ত্র। এই হেতুই বলে দেয় কোনটি সঠিক, কোনটি বেঠিক। এই পদ্ধতি রাজনীতির আলোক বার্তা স্বরূপ। এটি পৃথক কোনো শাস্ত্র নয়, এটি একটি নীতি যা রাজনীতির সঙ্গে মিশে যায়। পরবর্তীকালে অ্যারিস্টটলের বিভিন্ন তত্ত্বেও আমরা দেখেছি যে আন্বেষিকীকে বা যুক্তিবিদ্যা, এই যুক্তিবিদ্যা আসলে রাজনীতির একটি অংশ হিসেবে ধরা হচ্ছে, এর আলাদা কোনো নিজস্ব সত্তা নেই। যাই হোক, শারদদত্ত কৃপাচার্য বা শারদানের পুত্র কৃপাচার্য, তিনি গৌতম মুনির কাছ থেকে নিষ্ঠা ভরে শিক্ষা লাভ করেন। কৃপাচার্য ছিলেন সপ্ত চিরজীবীর একজন। তিনি সর্বদা শুভ্র বস্ত্র পরিধান করতেন। তিনি ছিলেন সৎ ও নির্ভীক। তার রথের ধ্বজে বৃষচিহ্ন অঙ্কিত থাকত। এখান থেকে বোঝা যায় তিনি ছিলেন শিবের অনুগামী এবং সম্পত্তির যৌথ মালিকানায় বিশ্বাসী। তিনি ছিলেন সবসময় সত্যের পক্ষে। তিনি নীতি ধর্ম, দেশ ধর্ম ও যুগ ধর্ম সব কিছু মেনে চলতেন। কৃপাচার্য দৈহিকভাবে মৃত্যুহীন। এর অর্থ হচ্ছে তিনি রাজনীতির পবিত্র আদর্শকে প্রাণদান করে গেছেন। চরম বিপদের কালেও তিনি সৎ রাজনীতি থেকে বিচ্যুত হননি। পক্ষান্তরে, আগে বললাম, তার ভগ্নিপতি দ্রোণাচার্য, তিনি কিন্তু এই সম্পত্তির যে যৌথ মালিকানা, গৌতম মুনির যে শিক্ষা, সেই শিক্ষা তিনি নেননি। গৌতম মুনির শিক্ষা নিয়েছেন তার পিতা ভরদ্বাজের কাছ থেকে, এবং তিনি ব্রাহ্মণ ধর্ম ছেড়ে, গৌতম ভরদ্বাজের পুত্র হওয়া সত্ত্বেও ব্রাহ্মণ ধর্ম ছেড়ে তিনি ক্ষত্রিয় বৃত্তিতে অংশগ্রহণ করেন। দ্রোণাচার্যের জন্মকাহিনীটা আমরা একটু জানার চেষ্টা করি। এই দ্রোণাচার্যের জন্মকাহিনী জানতে গেলেও আমাদেরকে ফিরে যেতে হবে আবার অনেক পুরানো কালে।
দেবগুরু বৃহস্পতির সময়। দেবগুরু বৃহস্পতি তার জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন উতথ্য। উতথ্যর স্ত্রী মমতা, তিনি তখন গর্ভবতী। দেবগুরু বৃহস্পতি তার জ্যেষ্ঠ ভ্রাতার পত্নী মমতার কাছে সেই গর্ভবতী অবস্থায় সঙ্গম প্রার্থনা করেন। মমতা জানান সেটা এখন সম্ভব নয়, কারণ দেবগুরু বৃহস্পতির বীর্য অমোঘ, সেটা নষ্ট হতে পারে না, এবং যেহেতু তিনি গর্ভবতী, একই ক্ষেত্রে দুটো বীজ বপন করা সম্ভব নয়। এইখানে আমরা আগেও বলেছি, যেখানে আমি হস্তিনার রাজপ্রাসাদে আমরা দেখেছিলাম একই ক্ষেত্রে দুটো বীজ বপন সম্ভব নয়, এখানেও বলা হচ্ছে একই ক্ষেত্রে দুটি বীজ বপন সম্ভব নয়। কিন্তু মনে আছে আমাদের, জঙ্গলে কিন্তু বলা হচ্ছিল মাদ্রির গর্ভে অশ্বিনী কুমারদ্বয় একই সঙ্গে যমজ সন্তান উৎপন্ন করেছেন। আমি তখনই বলেছিলাম এটা মানে মিলছে না, আমাদের যে মহাকাব্যের যে ধারাবাহিকতার সঙ্গে মিলছে না। এটা দুজনের সঙ্গে আলাদা আলাদাভাবেই মিলিত হয়েছিলেন মাদ্রি, এবং আলাদাভাবেই তাদের সন্তান হয়েছিল, এটাই ধরে নিতে হবে। যাই হোক, সেটা অন্য বিষয়, আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি। মমতা যখন তিনি বৃহস্পতির সঙ্গে সঙ্গমে অস্বীকার করেন, তখন বৃহস্পতি তাকে জোরপূর্বক ধর্ষণ করে। গর্ভস্থ সন্তান লাথি মেরে বৃহস্পতির বীর্য বাইরে ফেলে দেয় এবং তা মাটিতে এসে পড়ে। এই মাটিতে এসে সেখান থেকে জন্ম হয় একটি শিশু। যেহেতু সে বৃহস্পতির নিজের সন্তান, ঔরসজাত সন্তান, এক অর্থে সে বৃহস্পতির সন্তান, অন্য অর্থে যেহেতু মমতার গর্ভে তার জন্মেছে, সেহেতু সে উতথ্যের ক্ষেত্রজ সন্তান, যদিও ক্ষেত্র বলতে এখানে মাটি বা পৃথিবীকে বলা হচ্ছে। তাহলে এই যে দুজনের সন্তান, এই জন্যে এর নাম হয়েছিল দাজ, দাজ। এবং এই সন্তান কে প্রতিপালন করবে, এই নিয়ে যখন একটি বিতর্ক সৃষ্টি হয়, তখন মরুদ্গণ এগিয়ে আসেন এবং মরুদ্গণ সেই সন্তানের প্রতিপালন করেন। এই মরুদ্গণের উপরে ভর করে তিনি বড় হয়েছিলেন, এবং যেহেতু দুজনের সন্তান দাজ, এই কারণে নাম হয়েছিল ভরদ্বাজ। তিনি ছিলেন, শাস্ত্রে এই ধরনের সন্তানকে বলা হয় তৈমুসায়ন। তিনি যে শিক্ষা লাভ করেছিলেন, যেহেতু তিনি মরুদ্গণ দ্বারা প্রতিপালিত হয়েছিলেন, তিনি ছিলেন, মরুদ্গণ ছিল দিতির পুত্র, এই দিতির পুত্র, তাই সেই হিসেবে তিনি ছিলেন দৈত্যদের রাজনীতিতে বিশ্বাসী। যদিও সবসময় তিনি দৈত্যদের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না, তিনি বৃহস্পতির কাছ থেকে ইন্দ্রের কাছ থেকে আয়ুর্বেদ শিক্ষা লাভ করে চিকিৎসাবিদ্যা করতেন। তিনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও, বৃহস্পতির পুত্র ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও, তিনি বৈশ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থনীতির নিয়ে চর্চা করতেন, অর্থাৎ বৈশ্যদের নিয়ে চর্চা করতেন, এবং ইন্দ্রের কাছ থেকে তিনি আয়ুর্বেদিক শিক্ষা নিয়েছিলেন, বৈদ্যবৃত্তি করতেন। এছাড়া তিনি ধনুর্বাদ ভালো চালনা করতে পারতেন, অস্ত্র শিক্ষা নিয়েছিলেন, যার ফলে তিনি যে চতুর্বর্ণের যে ধারণা, যে মানুষ যে নিজের বর্ণ অনুযায়ী কাজ করবে, এইসব চতুর্বর্ণের ধারণা তিনি নিজের জীবন দিয়ে ভেঙে চুরে গুঁড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে মানুষের স্বার্থে, সমাজের মঙ্গলের স্বার্থে, অসহায় অনাহারে থাকা মানুষের খাদ্যের নিরাপত্তার স্বার্থে মন্দিরের সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও তিনি বলেছিলেন। ভরদ্বাজের রাজনীতি ছিল সম্পূর্ণ মানুষ নির্ভরশীল। এই ভরদ্বাজের পুত্র ভরদ্বাজ ঋষি একদিন একটি সরোবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে এক বস্ত্রা মহিলা যখন সেই সরোবরে স্নান করছিল, সেই সরোবরে এই মহিলাকে দেখে ভরদ্বাজ ভেতরে যে কামভাব উদ্রেক হয়, এবং
সেখান থেকে তার রতিস্খলন হয়। এই রতিস্খলন নাকি একটি পাত্রের উপরে পড়ে, দ্রোণ বা পাত্রের উপরে পড়ে, এবং সেখান থেকেই একটি শিশু জন্মায় যার নাম হচ্ছে দ্রোণাচার্য। যে পাত্রের উপরে পড়েছিল, কলস জাতীয় একটি পাত্রের উপরে পড়েছিল, সেই কারণে তার নাম হচ্ছে দ্রোণাচার্য। একটি পাত্র বা কলসের উপরে পড়েছিল বলে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, এটা আমাদের কাছে ঠিক বিশ্বাসযোগ্য নয়। আমরা ধরে নেব যে এই মুনি ঋষির সঙ্গে কোনো এক অনামী মহিলার মিলন হয়েছিল এবং সেই মিলনের ফলে স্বাভাবিক প্রক্রিয়াতেই সন্তান উৎপন্ন হয়। দ্রোণ শব্দের অর্থ হচ্ছে, দ্রোণ শব্দটি এসেছে দ্রু নামক ধাতু থেকে, যার অর্থ হচ্ছে দাঁড় কাক। যাই হোক, দ্রোণাচার্য নিজের পিতার কাছে শিক্ষা লাভ করেন। তিনিও ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও অস্ত্র শিক্ষায় বিশেষভাবে পারদর্শী ছিলেন এবং ব্রাহ্মণ্যত্ব ত্যাগ করে তিনি সম্পূর্ণরূপে অস্ত্র শিক্ষায় নিজেকে নিয়োজিত করেন। প্রচুর অস্ত্র শিক্ষা তিনি লাভ করেন সেই সময়। একটা কথা মনে রাখতে হবে, এই যে ব্রাহ্মণ থেকে যারা বৈশ্য হচ্ছেন, বৈশ্যবৃত্তি করে অর্থ উপার্জন করছেন, বা ব্রাহ্মণ থেকে ক্ষত্রিয় বৃত্তি করে যারা অর্থ উপার্জন করছেন, এদের অর্থ কিন্তু তখনকার দিনে সাদা অর্থ নয়। মানে এই অর্থ উপার্জনের যে নৈতিক অধিকার তাদের ছিল না, আবার সেই অর্থে কালোও নয়, কারণ এই অর্থে মানে রাষ্ট্রের স্বীকৃতি ছিল এই উপার্জনে। এই অর্থকে বলা হতো সবল, তালব্যস্য বল, সবল। এই ধরনের যে অর্থ, যাতে রাষ্ট্রের স্বীকৃতি আছে কিন্তু সামাজিক স্বীকৃতি নেই, সেই অর্থকে বলা হচ্ছিল সবল। যাই হোক, এই দ্রোণাচার্যের সঙ্গে দ্রোণাচার্য শিক্ষালাভ করলেন পিতৃগৃহে, এবং শিক্ষালাভ করার পরে তিনি সেখানেই আছেন। দ্রোণাচার্যের বিবাহ নিয়ে একটি গোলযোগ শুরু হলো। উপযুক্ত পাত্রী পাওয়া যাচ্ছিল না, যেহেতু তিনি স্বধর্মে বিচ্যুত হয়েছেন, এবং যাগযজ্ঞ তিনি করেন না, অর্থ উপার্জন তার নেই। তিনি অন্যের কাছে যে নিজেকে বিকিয়ে দেবেন, অন্যের হয়ে কাজ করবেন, এমন মানসিকতাও তার নেই। তিনি বীর হিসেবে নিজের ধারণা, তার অর্থনৈতিক উপার্জন একেবারেই নেই। এই কারণে তার সঙ্গে বিবাহ দেওয়া হলো। যেহেতু দ্রোণাচার্যের জন্ম মহাভারতের বক্তব্য অনুযায়ী স্বাভাবিক পদ্ধতিতে নয়, জনিজ নয়, আরও একটি অজনিজ সন্তান খুঁজে পাওয়া গেল, কৃপি। আগেই বলেছি শরদ্দানের কন্যা। সেই কৃপি অজনিজ বলতে আমরা অনামী কোনো মহিলার গর্ভে জন্ম আমরা বলেছি। এই অজনিজ সন্তান যে কৃপি, তার সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হলো। এই কৃপি একটু ঠিক সেই অর্থে রূপসী নন, তবে একটা কথা মনে রাখতে হবে যে তখনকার সমাজে একজন ব্রাহ্মণের ছেলে, তার জন্য পাত্রী পাওয়া যাচ্ছিল না, এটা সঠিক কথা নয়, এটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। তবে আমরা ধরে নিতে পারি যে উপযুক্ত সুন্দরী মহীয়সী পাত্রী সেইভাবে পাওয়া যাচ্ছিল না। এবং এই যে কৃপি, তিনি রূপের গুণ মহাভারতে সেভাবে করা নেই। তবে দ্রোণাচার্য এক সময় বলছেন যে এই মহিলা আমার স্ত্রী খুবই ভালো, কিন্তু তার মাথায় কোনো কেশ নেই, কেশহীন। একজন পত্নী, তার যদি মাথাতে কেশ না থাকে তবে একটু মানে তার রূপের দিক দিয়ে একটু সমস্যা হয়। এবং তিনি বলছেন যে আমার সমস্ত কাজে সে সহধর্মিণীর যোগ্য কাজ আচরণ করেন, আমার যাগযজ্ঞে সহায়তা করে। যাগযজ্ঞ আগে একটু সেকালে সবাই করতো, সেই মানে ব্রাহ্মণ হিসেবে যাগযজ্ঞের সহায়তা করে, যজ্ঞের কাঠ জোগাড় করে, এবং আমার মানে ব্রহ্মচর্য পালনে বিশেষভাবে সহযোগিতা করে। এইখানে আমাদের মাথায় রাখতে হবে, ব্রহ্মচর্য পালনে স্ত্রী সহযোগিতা করছে, এই কথা বড় বড় মুনি ঋষিদের মুখেও আমরা খুব একটা শুনিনি। এখানে সহযোগিতা করছে আমি মানে বলতে পারি যে যেহেতু কৃপি রূপের দিক দিয়ে ততটা ভালো ছিল না আমাদের তথাকথিত ধারণা অনুযায়ী, সেই হিসেবে দ্রোণাচার্য যে তার প্রতি খুব একটা আকৃষ্ট ছিলেন, মোহিত হয়েছিলেন যৌবনের তাড়নায়,
সেটা তিনি হননি। অন্য মানসিকভাবে আকৃষ্ট হতেই পারে, সেটা অন্য বিষয়। যাই হোক, তো এই দ্রোণাচার্যের সঙ্গে কৃপির বিবাহ হলো। বিবাহের পরে একটি সন্তান উৎপন্ন হলো। ইতিমধ্যে ভরদ্বাজও মারা গেছেন। এই সময়ে শুরু হলো গোলমাল। অর্থনৈতিকভাবে দ্রোণাচার্য প্রচণ্ড সমস্যার মধ্যে পড়লেন। তার কোনো রোজগার নেই। তিনি নিজে যাগযজ্ঞ মানে ব্রাহ্মণ হিসেবে কারো তাকে ডাকে না, তার কোনো যজমান নেই। এবং ক্ষত্রিয় বৃত্তি করেও যে খুব একটা পয়সার আসছে, কোনো রাজার অধীনে তিনি নেই, যার ফলে সেখান থেকেও রোজগার নেই। তাদের একটি পুত্র সন্তান জন্মালো, নাম হলো অশ্বত্থামা। আমি আগেই বলেছি মহাভারতের যুদ্ধের যে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কয়েকটি কারণ নিয়ে আমরা আলোচনাও করেছি। দেবগুরু বৃহস্পতির সঙ্গে অসুরগুরু শুক্রাচার্যের নীতির লড়াই, সম্পত্তি যৌথ মালিকানার সঙ্গে ব্যক্তি মালিকানার লড়াই। আমি বলেছি মহাভারতের যুদ্ধের আরেকটি বড় কারণ হলো একটি দুধের শিশুর অনাহারের লড়াই, অনাহারের কাহিনী এর পেছনে আছে। কেমন একটু দেখি। এই অশ্বত্থামা যখন জন্মেছে তখন দ্রোণাচার্যের অর্থনৈতিক সঙ্গতি একেবারেই নেই। আবারও বলেছি, দ্রোণাচার্য ভাবলেন কিভাবে কিছু অর্থ সংগ্রহ করা যায়। এই সময় অশ্বত্থামা সন্তানের মুখে, মানে দ্রোণাচার্য তার সন্তান অশ্বত্থামার মুখে যে একটু দুধ দেবে, এই সামর্থ্য তার নেই। অশ্বত্থামা দুধ খেতে চাইতো, কিন্তু দুধ দিতে পারত না। অন্যান্য তার যে সঙ্গী সাথী তারা সবাই দুধ খেত, অশ্বত্থামা দুধ খেতে পেত না। একটি গরুও তার নেই, যেহেতু সে যজমান বৃত্তি করে না, পূজা অর্চনা করে না। এই মতো অবস্থায় একদিন তার যে বন্ধুরা, অশ্বত্থামার বন্ধুরা, পিটুলি গোলা জল অশ্বত্থামাকে দিয়ে বলে এটাই দুধ, খাও। অশ্বত্থামা সেই জল আনন্দ করে খেতে থাকে এবং দ্রোণাচার্যকে এসে জানায় যে আমি দুধ খাচ্ছি, আমি খুব আনন্দিত। দ্রোণাচার্য বুঝতে পারে এবং ভেতরে ভেতরে প্রচণ্ড মানে অসহায়ত্ব বোধ করেন। ভেতরে তার প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়, নিজের প্রতি ক্ষোভ তৈরি হয় যে সন্তানকে একটু দুধ দিতে পারছে না। সেই সময় হঠাৎই তিনি খবর পান যে পরশুরাম মহেন্দ্র পর্বতে, পরশুরামের জন্ম কাহিনী বা অন্যান্য কাহিনী আমরা অন্যদিন আলোচনা করব। ভৃগুর পুত্র, ভৃগুবংশীয় পরশুরাম, এই পরশুরাম তার জীবনে সবকিছু অর্জিত, সবকিছু দান করে দিচ্ছেন। দ্রোণাচার্য সেখানে ভাবেন যে যদি এখানে গিয়ে কিছু সম্পত্তি পাওয়া যায়। আসেন পরশুরামের কাছে, পরশুরামকে জানান যে আমি ভরদ্বাজ পুত্র দ্রোণাচার্য। তো পরশুরাম জানান যে আমার সম্পত্তি যা কিছু ছিল আমি সব দান করে দিয়েছি, এবং মানে সম্পত্তি যা কিছু বশিষ্ঠকে দান করে দিয়েছি। আমার কাছে আছে শুধুমাত্র কয়েকটি অস্ত্র এবং আমার এই শরীর, বলো তোমার কি চাই। পরশুরাম, এই দ্রোণাচার্য ভাবেন যে শরীর নিয়ে খুব একটা লাভ হবে না, তার থেকে যদি কিছু অস্ত্র নেওয়া যায় তবে যুদ্ধবিদ্যায় কাজে আসতে পারে। তিনি জানান যে আমাকে কিছু অস্ত্র দিন এবং সেটা চালনা করা শিখিয়ে দিন। পরশুরামের থেকে তিনি বেশ কিছু শিক্ষা পান, অস্ত্রও পান এবং সেই অস্ত্রের চালনা করা শিক্ষাও পান। সেগুলো নিয়ে ফিরে আসেন, কিন্তু সমস্যা তার থেকেই যায়, অর্থনৈতিক সমস্যা। এই সময় তার মনে পড়ে ছোটবেলার কথা, যেখানে তার পিতা ভরদ্বাজের বন্ধু ছিলেন পাঞ্চালের রাজা পৃষৎ। এই পৃষৎ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের পাঞ্চাল দেশের কাহিনী সম্পর্কে একটু আলোচনা করতে হবে। রাজা পৃষৎ শব্দটি এসেছে পৃষ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে হিংসা। এই পৃষৎ হচ্ছে পাঞ্চাল দেশের রাজা। পাঞ্চাল দেশটা কোথায়? পাঞ্চাল দেশটা মহাভারতের বর্ণনা অনুযায়ী এখনকার উত্তরপ্রদেশের বেরেলি মানে কিন্তু রায়বেরেলি নয়, অন্য বেরেলি বলে একটা জায়গা,
বেরিলি, বুদায়ুন, ফুরুক্কাবাদ, রোহিলখণ্ডের খানিকটা এবং গঙ্গা যমুনার মধ্যবর্তী দোয়াব অঞ্চলের খানিকটা। এই জায়গাটা হচ্ছে পাঞ্চাল। কুরুদেশের চারপাশে যে দেশগুলো ছিল তার মধ্যে পাঞ্চাল অন্যতম দেশ। পাঞ্চাল কিন্তু ঋগ্বেদের সময় থেকেই বেশ বিখ্যাত ছিল। স্বয়ং মনু মহারাজ পাঞ্চাল দেশকে ব্রহ্মর্ষি দেশের মধ্যে গণ্য করেছেন। এই পাঞ্চাল দেশ উৎপত্তি কিভাবে একটু জেনে নিই। উৎপত্তির আবার একটু রহস্য আছে। কুরুবংশেরই একজন পূর্বপুরুষের রাজা ছিলেন অজামির। এই অজামিরের 3 পত্নী, নীলিনী, কৈশিনী, ধূমিনী। এই স্ত্রী নীলিনীর গর্ভে সুশান্তি নামক একটি পুত্র জন্মায়, মানে পুত্র জন্মায়, তার নাম সুশান্তি। এই সুশান্তির পুত্র বাহ্যাস্য এবং বাহ্যাস্যের 5টি উপযুক্ত বীর পুত্র ছিল। তাদের নাম হচ্ছে মুদগল, সৃঞ্জয়, বৃহদিষ্ণু, জবিনর ও পিশিনাস্য। এই 5 জন 5টা ছোট ছোট অঞ্চলের বা রাজ্যের ছোট ছোট দ্বীপের রাজা ছিল। এই 5 জন মুদগল প্রভৃতি অন্য পঞ্চ রাজা তাদের রাজ্য রক্ষায় সমর্থ বা অল, সমর্থকে বলা হয় অল, এই রাজ্য রক্ষায় সমর্থ বা অল ছিলেন বলে, মানে তাদের সম্মিলিত ভূখণ্ডকে, রাজ্য রক্ষা ভূখণ্ডকে সমর্থ বা অল ছিলেন বলে এই সম্মিলিত ভূখণ্ডকে বলা হতো পঞ্চল, পঞ্চ অল, পঞ্চল বা সংক্ষেপে বলা হয় পাঞ্চাল। এটি ছিল তখনকার দিনে ষোড়শ মহাজনপদের একটি মহাজনপদ। ষোড়শ মহাজনপদের যে 16টি রাজ্য ছিল তার মধ্যে 2টিতে ছিল অভিজাত গণতন্ত্র আর বাকি 14টিতে ছিল রাজতন্ত্র। এর মধ্যে একটি অংশ হচ্ছে এই পাঞ্চাল। পাঞ্চাল রাজ্যে 5টা বংশের কথা উল্লেখ আছে, যার মধ্যে কৃবি, তুর্বশস, কেশিন, সৃঞ্জয় ও সমক। এরা প্রত্যেকেই খুব বিখ্যাত ছিল। তবে এদের মধ্যে সমক ও সৃঞ্জয়ের নাম এতটাই বিখ্যাত ছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ও পাঞ্চালদের সৃঞ্জয়া বা সমকা বলে ডাকা হয়েছে। এতটাই বিখ্যাত ছিল, গোটা পাঞ্চালদেরই নাম হয়ে গেছে সৃঞ্জয়া বা সমকা। এই পাঞ্চালদের সঙ্গে কুরুবংশের লড়াই ছিল সুবিদিত। দীর্ঘদিন ধরে পাঞ্চালদের সঙ্গে কুরুবংশের লড়াই চলে আসছে। পাঞ্চালদের রাজা ছিলেন সুদাস। সেই সুদাসের আক্রমণে রাজা সম্বরণকে পালিয়ে যেতে হয়েছিল সিন্ধু নদীর পার্বত্য অঞ্চলে। পুরাণ মতে রাজ্য পুনরুদ্ধার করার জন্য সম্বরণ মহামুনি বশিষ্ঠকে মন্ত্রিত্ব রূপে বরণ করেন এবং রাজ্য পুনরুদ্ধার করেন। সমকের একটি ছেলে জন্মায়, তার নাম হচ্ছে জন্তু। এক পুত্রের নানা সমস্যা নিয়ে বিব্রত হয়েছিলেন বলে শতপুত্র লাভের আশায় এই জন্তুকে যজ্ঞে বলি দেয়া হয়, যজ্ঞে আহুতি দেয়া হয়। বলির কথা বলা নেই, যজ্ঞে আহুতি দেয়া হয়। পরে 100 পুত্র তার জন্মায়। এই 100 পুত্রের মধ্যে যে কনিষ্ঠ ছিল তার নাম হচ্ছে পৃষৎ। এই পৃষৎ হচ্ছেন আমাদের যে মুদগল, সেই মুদগলের 11তম উত্তর পুরুষ। এই পৃষৎ ছিলেন ভরদ্বাজের বন্ধু। তিনি ভরদ্বাজের আশ্রমে আসতেন। সেই সূত্রে ভরদ্বাজের পুত্র এবং পৃষতের পুত্র দ্রুপদ, দ্রুপদ শব্দের অর্থ হচ্ছে জুপ কাষ্টের প্রদেশ বিশেষ। জুপ হল যজ্ঞে বলি প্রদত্ত পশুকে বেঁধে রাখার কাঠ। এই দ্রুপদ তিনি আসতেন ভরদ্বাজের আশ্রমে এবং এই দ্রুপদের সঙ্গে দ্রোণাচার্যের বন্ধুত্ব হয়। একসঙ্গে তারা শিক্ষা লাভ করেন এই আশ্রমে, ভরদ্বাজের আশ্রমে একসঙ্গে তারা শিক্ষা লাভ করেন দ্রুপদ এবং দ্রোণাচার্য। দীর্ঘদিন তাদের শৈশব একসঙ্গে কাটে, মিত্রতা গড়ে ওঠে। এই সময় দ্রুপদ তাকে কথা দিয়েছিলেন যে আমাদের যে রাজত্ব আছে, আমার পিতা রাজা এবং আমাকে পিতা বিশেষভাবে স্নেহ করেন, সেই সূত্রে আমি ভবিষ্যতে রাজা হব এবং আমি রাজা হওয়ার পরে আমার রাজ্যের এবং আমার যা কিছু আছে তার অর্ধেক তোমার।
এই মতো একটি মানে বন্ধুত্বের যে প্রথম দিকে কম বয়সের বন্ধুত্বের মধ্যে যে আবেগ থাকে, সেই আবেগ তাড়িত হয়ে দুজন দুজনকে কথা দিলেন যে ভবিষ্যতে যা কিছু তার থাকবে একে অন্যের সবই এর অর্ধেক তার অন্যের। দ্রোণের এই কথাটি হঠাৎ করে মনে পড়ে যায় এবং ঘটনাচক্রে দ্রুপদ তখন পাঞ্চালের রাজা হয়েছেন। তিনি স্ত্রী এবং পুত্র নিয়ে দ্রুপদের রাজসভায় এসে হাজির হন। বলা ভালো, দীর্ঘদিন আউট অফ সাইট আউট অফ মাইন্ড এরকম একটা ধারণা যেটা আমাদের থাকে, দীর্ঘদিন পরে দ্রুপদ কিন্তু সেই কম বয়সের যে আবেগতাড়িত যে প্রতিশ্রুতি সেটাকে একেবারেই মর্যাদা দিলেন না। তিনি দ্রোণকে বিশেষভাবে আহ্বান করলেন এবং তিনি জানান যে তুমি এসেছো ভালো কথা, তুমি এসেছো ভালো কথা, তুমি আসো, আমার কাছে এসেছো, একদিন খেয়ে বাড়ি চলে যাও। এবং অতীতের সেই প্রতিজ্ঞার কথা সম্পূর্ণরূপে অস্বীকার করেন, বিশেষভাবে অপমান করেন। দ্রোণাচার্য অপমানে অপমানিত হন, এদেরকে নিয়ে ফিরে আসেন। এই অপমানের প্রতিশোধ কিভাবে নেওয়া যায় সেটা তিনি ভাবতে শুরু করেন। এবং যেহেতু পাঞ্চালদের সঙ্গে হস্তিনাপুরের দীর্ঘদিনের যে শত্রুতার সম্পর্ক সেটা সবাই জানেন, তাই তিনি নিজে যেহেতু রাজা নন, তিনি হস্তিনার সঙ্গে পাঞ্চালের যে শত্রুতা সেটা দীর্ঘদিন ধরে চলছে, সেটা সবাই জানে। তিনি ফিরে আসেন এবং সোজা হস্তিনার এসে তার যে শ্যালক কৃপাচার্যের বাড়িতে থাকতে শুরু করেন। এই হচ্ছে পাঞ্চালদের সঙ্গে যে ব্যাপার এবং দ্রোণাচার্যের জন্মের কাহিনী বলা হলো। এই সময়েই এই মানে শ্যালকের বাড়ি থেকে একদিন বেরিয়েছিলেন, তখনই বাচ্চাদের সঙ্গে তার দেখা হয়েছিল এবং যে ঘটনায় আমরা ছিলাম, ভীষ্মদেব তার কাছে বাচ্চাদের কাছ থেকে শুনে ভীষ্মদেব আসছেন। এদিকে দ্রোণাচার্য, ছেলেরা যখন ভীষ্মদেবের কাছে গেছেন দ্রোণাচার্যের কথা বলতে, দ্রোণাচার্য তখন ভাবছেন যেই সূর্যবংশ এবং চন্দ্রবংশের মধ্যে বহু পুরনো শত্রুতার কথা, যেখানে দেবগুরু বৃহস্পতির সঙ্গে যে তার যে মানে এখানে দেবগুরু বৃহস্পতি হচ্ছে দ্রোণাচার্যের পিতামহ আর কি, সেই পিতামহর কথা ভাবছেন। দেবগুরু বৃহস্পতি তার স্ত্রী তারাকে হরণ করে নিয়ে যান চন্দ্র। বলা ভালো সেখানে তারারও সাই ছিল। তো চন্দ্র যখন তারাকে হরণ করে নিয়ে যান, বৃহস্পতি তখন তারাকে আনতে একজন দূত পাঠান, বলেন যে দেবগুরু তোমারও গুরু, তিনি দেবতাদের গুরু, তোমারও গুরু, তুমি বৃহস্পতির স্ত্রী তারাকে ফেরত দিয়ে দাও, পাঠিয়ে দাও, না হলে বৃহস্পতি তোমাকে শাস্তি দেবেন। তো চন্দ্র তাদের রাজি হন না। চন্দ্র জানান যে তারা তার নিজের ইচ্ছাতে এসেছে, আবার নিজের ইচ্ছাতেই ফিরে যাবে, সে যখন তার ইচ্ছা হবে তখনই চলে যাবে। আপনি বৃহস্পতিকে গিয়ে বলুন যে ব্রাহ্মণের এত রাগ ভালো নয়। বৃহস্পতি এতে বিশেষভাবে অপমানিত হন, ক্রুদ্ধ হন। তিনি এবারে নিজে আসেন চন্দ্রভবনে, এসে চন্দ্রকে বাইরে ডাকেন এবং জানান যে চন্দ্র যদি অবিলম্বে তারাকে না পরিত্যাগ করে, তারাকে না ফেরত পাঠায়, তবে তিনি চন্দ্রের উপরে চরম প্রতিশোধ নেবেন। চন্দ্র রাজি হয় না। চন্দ্র বলেন যে আপনার সঙ্গে যদি কোনো মহিলা থাকতে না চায়, আমার কিছু করার নেই, মহিলা যেখানে ভালো থাকবে সেখানেই সে থাকবে। এখানে বলা ভালো, চন্দ্র কিন্তু চন্দ্র একসময় দেবতাদের নেতা ছিলেন যখন দেবাসুরের যুদ্ধ ছিল, এবং চন্দ্রের নিজের 27টা স্ত্রী, দক্ষের কন্যা 27টা স্ত্রী, এছাড়াও অন্যান্য আরও অনেক দেবপত্নীরা চন্দ্রের প্রতি আকৃষ্ট হয়। সব মিলিয়ে চন্দ্র বেশ সে সময় একজন রোম্যান্টিক পুরুষ ছিল, মহিলাদের আকর্ষণ করার মতো ক্ষমতা তার যথেষ্ট ছিল। তিনি বৃহস্পতির কাছে কিছুতেই চন্দ্রকে ফেরত দেন না। বৃহস্পতি তখন চন্দ্রকে অভিশাপ দেওয়ার ভয় দেখান। চন্দ্র তাতেও বিচলিত হন না, বলেন গুরুদেব, আপনি একজন চলে যাওয়া স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা দেখে আমার করুণা হচ্ছে, আপনি ফিরে যান। চন্দ্র তার সময় হলে সে ফিরে যাবে, তারা এখানে স্বইচ্ছায় এসেছে, স্বইচ্ছায় ফিরে যাবে। দেবগুরু বৃহস্পতি ক্রুদ্ধ হন, অপমানিত হন। তিনি এসে ইন্দ্রের শরণাপন্ন হন। ইন্দ্র জানান যে
একজন স্ত্রীকে আর একজন নিয়ে গেছে, এই ব্যাপারে তিনি নিশ্চয়ই দেবরাজ ইন্দ্র তিনি নিশ্চয়ই হস্তক্ষেপ করবেন, প্রয়োজনে তিনি চন্দ্রের সঙ্গে যুদ্ধ করবেন, তবু তিনি তারাকে ফিরিয়ে এনে দেবেন। ইন্দ্র একজন দূত পাঠান চন্দ্রের কাছে, তিনি চন্দ্রকে জানান, চন্দ্রদেব, দেবগুরু আমাদের সকলের গুরু, তার গুরুপত্নী তিনি আপনার মাতৃস্থানীয়া, তাকে সম্ভোগ আপনাকে না করলেই নয়, আপনি তারাকে ফেরত দিন, প্রয়োজনে ইন্দ্রদেব আপনার জন্য অপ্সরাদের, স্বর্গ থেকে অপ্সরাদের এখানে পাঠাবেন। চন্দ্রদেব তাদের রাজি হন না, তাকে ফেরত পাঠান। সেই সময় শুরু হয় যুদ্ধের উপক্রম শুরু হয়। ইন্দ্র তখন সৈন্য সামন্ত জোগাড় করে চন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে আগ্রাসী হন। এই সময় বৃহস্পতি যে রাজনৈতিক শত্রু ছিল, অসুরগুরু শুক্রাচার্য, আগেই বলেছি তাদের মধ্যে একটা নীতির লড়াই ছিল। তারা ছিলেন গৌতমে, প্রথমে দুজনেই বৃহস্পতির পিতা অঙ্গিরার কাছে শিক্ষা লাভ করতেন, পরে অন্য সমস্যা রেখে শুক্রাচার্য চলে যান। এদের মধ্যে একটা লড়াই দীর্ঘদিন ছিল, আগে আমরা আলোচনা করেছি। সেই শুক্রাচার্য বলেন যে বৃহস্পতি একজন লম্পট, সে তার জ্যেষ্ঠ ভ্রাতা উত্তর স্ত্রী মমতাকে ধর্ষণ করেছে, কনিষ্ঠ ভ্রাতার স্ত্রীকে সম্ভোগ করেছে, সে একজন লম্পট, অতএব তার বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন। এই বলে তিনি চন্দ্রের পক্ষে যোগ দেন। শুরু হয় দেবাসুরের মধ্যে একটা যুদ্ধের উপক্রম। এমতো অবস্থায় রুদ্রদেব, মহাদেব শিব, তিনি ইন্দ্রের পক্ষ নেন। শিবের সঙ্গে ইন্দ্রের লড়াই আমরা দীর্ঘদিন ধরে জানি, কিন্তু এক্ষেত্রে তিনি বিশেষ কারণে ইন্দ্রের পক্ষ নেন, কারণ এই ধরনের এই যে একজন স্ত্রীকে আর একজন হরণ করে নিয়ে গেছে, এটা শিবের ঠিক পছন্দ নয়। যদিও চন্দ্রর সঙ্গে শিবের আত্মীয়তার সম্পর্ক আছে, তিনিও যে দক্ষের জামাতা আর কি, দুজনেই দক্ষের জামাতা, কিন্তু শিব এক্ষেত্রে ইন্দ্রের পক্ষ নেন। শিব তার অস্ত্র দিয়ে চন্দ্রের পক্ষের অনেক দেবতারাও চন্দ্রের পক্ষ নিয়েছিল, সেই চন্দ্রের পক্ষের অনেক লোককে হত্যা করেন, কিন্তু চন্দ্রের বিশেষভাবে তেমন কিছু করে উঠতে পারলেন না, কারণ চন্দ্র ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। দেবাসুরের এই যুদ্ধে দেবতারা যখন চরম বিপদে, এবং দেবতারা একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করছে যাতে অসুরদের লাভ, এই ধরনের একটা রাজনীতির খেলা যখন চলছে, এই মতো অবস্থায় ব্রহ্মা প্রমাদ গুনলেন। তিনি নিজে হস্তক্ষেপ করে চন্দ্রকে বললেন যে এই যুদ্ধ তোমরা অবিলম্বে বন্ধ করো, এবং চন্দ্রকে বললেন যে তুমি বৃহস্পতির স্ত্রীকে ফেরত দিয়ে দাও। চন্দ্র তখনও নাছোড়বান্দা, তিনি কিছুতেই তারাকে ছাড়বেন না। বৃহস্পতি তখন বলেন যে তুমি যদি চন্দ্রকে না ছাড়ো, তবে আমি বিষ্ণুকে বলে তোমার চরম শাস্তির ব্যবস্থা করব, এমন অবস্থা করব যে তুমি মুখ দেখাতে পারবে না। চন্দ্র তাতেও নারাজ। এমতো অবস্থায় ব্রহ্মা বাধ্য হয়ে চন্দ্রের পিতা অত্রি মুনির সাহায্য নেন, অত্রি মুনির হস্তক্ষেপ দাবি করেন। অত্রি মুনি ছিলেন তিনি এবং ব্রহ্মার পুত্র, এবং অত্রি মুনির স্ত্রীর গর্ভে ব্রহ্মাই স্বয়ং চন্দ্র হিসেবে জন্মেছেন, এমনটাই বলা আছে। যাই হোক, অত্রি মুনির হস্তক্ষেপে পিতার আদেশ অগ্রাহ্য করার ক্ষমতা বা সাহস চন্দ্রের হয় না। চন্দ্র তখন তারাকে বৃহস্পতির ঘরে ফেরত পাঠান। একটা জিনিস মনে রাখতে হবে, বৃহস্পতি কিন্তু এক্ষেত্রে একবারও তারাকে কোনো দোষ দেননি। তারাকে তিনি আবার আনন্দের সঙ্গে নিজ গৃহে ফিরিয়ে নিয়ে আসেন। ইতিমধ্যে তারা গর্ভবতী হয়ে পড়েন, কিন্তু নির্দিষ্ট সময় পরে তারার একটি ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করে, তার নাম হয় বুধ। এই বুধ কার সন্তান, এই নিয়ে চন্দ্র দাবি করেন যে তারা গর্ভে এটা চন্দ্রেরই সন্তান। পুত্রের মুখ দেখে বৃহস্পতি বড়ই আনন্দিত হন, কিন্তু হঠাৎ করে চন্দ্র দাবি করেন যে এই বুধ তার সন্তান। শুরু হয় আবার দেবাসুরের যুদ্ধের উপক্রম শুরু হয়। পুনরায় ব্রহ্মা হস্তক্ষেপ করেন এবং তারাকে জিজ্ঞেস করেন, তুমি বলো যে এই সন্তানের পিতাকে। পূর্বে অনেকেই তারার কাছে এটা জিজ্ঞেস করেছিল, কিন্তু তারা বলেননি। যাই হোক, এই সময় তিনি বললেন যে এই সন্তানের পিতা হচ্ছে চন্দ্র। তারা বুধকে নিয়ে চন্দ্রভবনে নিয়ে চলে যান। এই বুধের পুত্র, বুধের সঙ্গে ইলোরবার বিবাহ সম্পন্ন হয়, এবং এই বুধেরই বংশ পরম্পরায় চলে এসে আজকের আমাদের হস্তিনার রাজবংশ, যেটা ভীষ্মদেব পর্যন্ত এসে শেষ হয়েছে। শান্তনুর পুত্র ভীষ্মদেব। এরা মূলত চন্দ্রবংশীয় রাজনীতি, চন্দ্রবংশীয়
রাজনীতি এবং সূর্যবংশীয় রাজনীতির একটি বিশেষ তফাৎ আমরা আগেই বলেছি। সূর্যবংশীয় সূর্যের নিজস্ব আলো আছে, সেই আলো অন্যের মানে সে নিজের ক্ষমতা চলে, অন্যের থেকে কিছু তাকে ধার করতে হয় না। পক্ষান্তরে চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোতে ধার করে নিয়ে সে নিজে আলোকিত হয়, অর্থাৎ অন্যের থেকে ধার করা সম্পত্তি নিয়ে তাকে চলতে হয়। এই দুটো তফাৎ চন্দ্রবংশী এবং সূর্যবংশীয় রাজনীতির মধ্যে একটা বড় তফাৎ সৃষ্টি করে। এই যে পিতামহের তার পিতামহীর গর্ভে চন্দ্রের সন্তান এবং সেখান থেকে এই চন্দ্রবংশ, এদের উপরে এই ভরদ্বাজ পুত্র দ্রোণাচার্যের একটি রাগ, ক্ষোভ, উষ্মা আছে। তার মূল উদ্দেশ্য একদিকে যেমন পাঞ্চালকে, ধ্রুপদকে শায়েস্তা করা, অন্যদিকে আরও একটি উদ্দেশ্য হচ্ছে এই চন্দ্রবংশকে ধ্বংস করা। যাই হোক, এই দুজনের মধ্যে মানে দুজনের সাহায্য নিয়ে তিনি নিজের লক্ষ্যে পৌঁছবেন, এই তার পরিকল্পনা। এই মতো অবস্থায় ভীষ্মদেব দ্রোণাচার্যের কাছে এসে হাজির হলেন। দ্রোণাচার্য জানালেন তিনি মহর্ষি ভরদ্বাজের পুত্র, ভরদ্বাজের কাছে শাস্ত্র শিক্ষা, নীতি শিক্ষা করেছেন এবং পরশুরামের কাছ থেকে তিনি অস্ত্র শিক্ষা নিয়েছেন। বৃহস্পতি এই দেবগুরু কি ভীষ্মদেব কি তাকে কিছু কাজে রাখবেন? ভীষ্মদেব জানান যে আপনি বাচ্চাদের অস্ত্র শিক্ষার কাজ করুন। তো অস্ত্র শিক্ষা এখন করাচ্ছেন কৃপাচার্য। দ্রোণাচার্য জানান যে কৃপাচার্য যেহেতু এখন অস্ত্র শিক্ষার কাজে আছে, তাকে সরিয়ে দিয়ে হঠাৎ করে আমাকে নিযুক্ত করাটা তার পক্ষে অপমানকর, দৃষ্টিকটু। আমাকে বরং কিছু সম্পদ দিন, আমি চলে যাচ্ছি। ভীষ্মদেব জানান আপনি বাচ্চাদের অস্ত্র শিক্ষাই দিন, কৃপাচার্যকে যথা সম্মানে আমরা রাখব এবং তিনি কুলগুরুর দায়িত্ব যথা নিয়মে পালন করবেন। দ্রোণাচার্য তাতে রাজি হন এবং ছাত্রদেরকে অস্ত্র শিক্ষায় শিক্ষক হিসেবে তিনি নিযুক্ত হন, অস্ত্র শিক্ষা শুরু করেন। এই প্রাসাদের পাশে একটি গৃহ নির্মাণ করা হয়, যদিও কোনো কোনো জায়গায় বলা হচ্ছে যে এটা একটু দূরে পাহাড়ের কাছে, জঙ্গলের কাছাকাছি একটা জায়গায় গৃহ নির্মাণ করে সেখানে অস্ত্র শিক্ষা শুরু হয়। এখানে যে শুধুমাত্র হস্তিনার রাজপুত্ররাই অস্ত্র শিক্ষা নিত তা কিন্তু নয়, এখানে অন্যান্য রাজ্যের রাজকুমারও কিছু এসেছিলেন। এইখানে এসেছিলেন একজন ব্যাধের পুত্র একলব্য, যদিও সরাসরি তিনি এখানে শেখেননি। এখানে আরও একজন অস্ত্র শিক্ষা নিতেন। আমাদের আরেকটু পেছনে ফিরে যেতে হবে। অশ্ব নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল একটি সুন্দর ফুটফুটে ছেলে, জন্মের পরই ভাসিয়ে দেওয়া হয়েছিল। নাম রাখা হয়েছিল সোনার ছেলে বসু সেন, যিনি অশ্ব নদী, সেখান থেকে চর্মোন্নতি নদী, সেখান থেকে যমুনা, তারপরে গঙ্গায় ভেসে এসেছিলেন হস্তিনাপুরে এবং তুলে নিয়ে গেছিলেন একজন সারথি। সেই রাধা পুত্র হিসেবে, সুতপুত্র হিসেবে খ্যাত বৃষসেন বা কর্ণ, তিনিও কিন্তু এই দ্রোণাচার্যের আশ্রমে শিক্ষা লাভ করছেন। একই সঙ্গে যারা টিভি সিরিয়াল দেখে বা অন্যান্য গল্প শুনে জানেন যে দ্রোণাচার্য কর্ণকে ফিরিয়ে দিয়েছিলেন শিক্ষা লাভের থেকে, তা কিন্তু নয়। কর্ণ কিন্তু দীর্ঘদিন দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করেছেন। যাই হোক, অস্ত্র শিক্ষা শুরু হয়েছে, এই বিষয়ে আমরা পরের দিন বিস্তারিত আলোচনা করব। নমস্কার।